চালু হয়েছে সিগন্যাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু কথা বলি নদী নিয়ে। আমাদের লালমনিরহাট জেলার নদী নিয়ে শুরু করি। লালমনিরহাট জেলার নদীগুলো, আমার কাছে একটা বই আছে, যে বইটা বাংলাদেশের নদ নদী, ম ইনামুল হক উনি লিখেছেন। উনি কি বলে যে 1975 সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের হয়ে কাজ করছিলেন। 2004 সালে তিনি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী পদে উন্নীত হন। আরও অনেক কিছু আছে। হ্যাঁ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নদী গবেষণা ইনস্টিটিউট ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক পদে দায়িত্ব পালন করে 2008 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। যাই হোক, সেটা বড় কথা না। তিনি আমাদেরকে দেখাইছেন তার বইয়ে, আমাদেরকে আমি যদি বলি 19টা নদী দেখাইছেন লালমনিরহাট জেলায়। সেটা হলো স্বর্ণামতি, সিঙ্গিমারি, তারপরে সাকুয়া, তারপরে সাতেনেওয়া, তারপরে আবার সাকুয়া, তারপরে সতী নদী, রত্নাই, ভাটেশ্বর, ধরলা, দেউলা, ত্রিমোহনী, চেনাকোনা, গিদারি, তারপরে খাপড়া, খানা, খাটুমারা, তিস্তা, সাঙ্গলি। হ্যাঁ, এই সমস্ত নদী মিলে আমাদেরকে মোট 19টা নদী দেখাইছেন তিনি। সেটা কোনোটা ধরলায় গিয়ে মিশছে, কোনোটা আপনার তিস্তায় গিয়ে মিশছে। কিন্তু এখানেই আপনার এই সর্বোচ্চ তালিকার মধ্যে আমাদের লালমনিরহাট জেলার 5টি নদী উনি মিস করে ফেলেছে। সেটা হচ্ছে বুড়ি তিস্তা, তারপরে সানিয়া, হ্যাঁ, তারপরে হলো ছিনাকাটা নদী। এই নদীগুলো উনি মিস করে ফেলেছে। তা আমাদের মোট নদী হলো 24টা। গভর্নমেন্ট এবং কি বলে যে ওটার নাম উইকিপিডিয়া এবং ইনামুল হক, মানে বিভিন্ন সোর্স থেকে আপনি যদি অথেন্টিকলি ধরেন তাহলে মোটামুটি 24টা নদী আমাদের আছে। এবং সবচেয়ে সোর্স থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, সেই তথ্যগুলো নির্ভরযোগ্য সোর্সরাই বলতেছে যে আমাদের মূল নদীর সাথে সংযোগ স্থাপনকারী যে নদীগুলো আছে, ছোট ছোট নদীগুলো আছে, সেই নদীগুলো এখন আর সংযোগ স্থাপন করেনি তিস্তার সাথে, ধরলার সাথে। সেই সংযোগগুলো কেটে গেছে। যার ফলে হয়েছে কি, যে নদী যে মারা যাচ্ছে, এই জিনিসগুলো স্পষ্ট হয়ে আসতেছে। নদী যে নদীর জায়গায় থাকতেছে না, এই জিনিসগুলো স্পষ্ট হয়ে আসতেছে। এত গরম 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম হয়েছে, 100 বছরের মধ্যে হয়েছে, 20 বছরের মধ্যে হয়েছে, এগুলো কোনো কথা না ভাই। কথা হইল যে আপনার শরীরের, আমি যদি এই আঙুলটাতে আমি যদি কাটি, তাহলে এখানে ব্লিডিং হবে, কিন্তু ব্লাডটা আমার থাকে কোথায়? ব্লাডটা সার্কুলেশন হয় কোথা থেকে? আমার ভেইনের মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে। হ্যাঁ, তা আমার যদি শিরা উপশিরাগুলো চালু না থাকে, আমার মাসলে আমি রক্ত পাবো না, ঠিক আছে? বা সেখানে ব্লিডিং হবে না, কাটা গেলে, ছিঁড়ে গেলে ব্লিডিং হবে না। এটাই তো খুব স্বাভাবিক, তাই না? এটাই তো বিজ্ঞান নির্ভর। তা আপনার জেলায়, একটা জেলার যে শিরা উপশিরার মতো যে নদীগুলো ছিল, ধমনীর মতো যে নদীগুলো ছিল, সে নদীগুলো যদি একের পর এক যদি মেরে ফেলা হয়, তাহলে সেই নদীগুলোতে তো ভূমির ভেইন হিসেবে কাজ করতেছে, শিরা উপশিরা হিসেবে কাজ করতেছে। সেখানেই যদি পানি না থাকে,
তাহলে আপনার যে ডাঙার জমি, উঁচু জায়গার জমি, সেই উঁচু জায়গার জমিতে পানি পাবেন কোথায়? তা নদী খননের নামে যে অরাজকতা, সেই অরাজকতা আমরা দেখি। এবং শ্যালো ইঞ্জিন চালিত বুলডোজার দিয়ে মাটি কাটা হয়, সেটাও আমরা দেখি। হ্যাঁ, এই মাটি বিভিন্ন কাজে ব্যবহার হয়, সেটাও আমরা দেখি। সরকারও বিভিন্ন স্থাপনা তৈরিতে নদী খননের মাটি ব্যবহার হয়েছে, এটাও আমরা জানি। আমার উপজেলায় তো যাই হোক, আলটিমেট নদীকে রক্ষা করতে হবে। যদি নদী না রক্ষা করেন, আপনি যদি প্রকৃতিকে সেবা না দেন, প্রকৃতি আপনাকে কোনো ফিডব্যাক দেবে না, এটা গ্যারান্টি। এটা আমার গ্যারান্টি। তা এই হলো ব্যাপার। যে সাঙ্গলী নদী, দেখেন, চিন্তা করেন, সাতানোয়া নদী, এই নদীগুলো কোথায়? এই নদীগুলো কতটুকুর অস্তিত্ব আছে? ঠিক আছে, যে এই হলো বিষয়, যে আসলে আমরা কেন নদীগুলোকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলতেছি। নদী যদি না বাঁচে, কোনো কিছুই, প্রকৃতির কোনো কিছুই বাঁচবে না, না মানুষ, না পাখি, না গাছপালা, কোনো কিছুই বাঁচবে না। আপনি ওই আর্টিফিশিয়াল বা চাপায় দেওয়া, প্রকৃতির উপর চাপায় দেওয়া কোনো কিছু দিয়ে কোনো কিছুই করতে পারবেন না, কোনো লাভজনক একটা অবস্থানে পৌঁছাতে পারবেন না। যাই হোক, শুভরাত্রি, ভালো থাকবেন।